প্রিয় দর্শক, সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান প্রাণফুটা নিউজ অ্যান্ড ভিউজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি হাসান আমির চৌধুরী কিরণ। দর্শক, আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মঞ্জুরুল্লাহ আহসান খান, উপদেষ্টা সিপিবি, এবং আরেকজন অতিথি রয়েছেন ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রাণফুটা নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। দর্শক, শুরুতেই আমরা বাংলা ভিশন সহ অন্য যে দু একটা টেলিভিশন চ্যানেল রয়েছে তাদের সংবাদ শিরোনাম দেখব। তবে এখন আমরা দেখে নিচ্ছি বাংলা ভিশনের সংবাদ শিরোনাম। রিভিউ খারিজ, আদালতের আদেশ পেলেই সালাউদ্দিন কাদের ও মুজাহিদের ফাঁসি, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রাণ ভিক্ষার জন্য 7 দিন অপেক্ষার পক্ষে নন আইনমন্ত্রী। সালাউদ্দিন কাদের ও মুজাহিদের ফাঁসির আদেশ বহালে সন্তোষ আওয়ামী লীগের। কোনো প্রতিক্রিয়া নিয়ে বিএনপির, সন্তুষ্ট বিশিষ্টজনেরা। চট্টগ্রাম ও ফরিদপুরে আনন্দ মিছিল। সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে জড়িতদের শাস্তি দিতে সবার সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর, জানালেন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সরকার তৎপর। আবারও বিদেশি নাগরিক হত্যা চেষ্টা, এবার দিনাজপুরে হামলার শিকার হলেন ইটালীয় ধর্মযাজক ডাক্তার পিয়ারো প্রিজন। দর্শক, আমরা প্রধান শিরোনামগুলো দেখলাম এবং শিরোনাম পুরাটা জুড়েই বিভিন্ন টেলিভিশন এবং বিভিন্ন পত্রপত্রিকা যেটা ছিল সেটি হচ্ছে যে দুটি ফাঁসির আদেশ রায়ের যে কার্যকারিতা সেটি নিয়ে এবং আদালত যে রায় দিয়েছে সেটা নিয়ে আমরা মূলত দেখেছি যে বাংলা ভিশন এবং অন্যান্য গণমাধ্যমগুলি একই শিরোনাম করেছে। এছাড়াও রয়েছে ইন্টারনেট সুবিধা যেটি বন্ধ ছিল কিছুক্ষণ, পরবর্তীতে বিভিন্ন অ্যাপস যেটি বন্ধ রয়েছে, এবং টিআইবির ক্ষমা চাওয়ার বিষয়টি, বিদেশি নাগরিককে আবার হত্যার চেষ্টা এবং মাননীয় প্রধানমন্ত্রীর জনগণের যে নিরাপত্তা নিশ্চিত করার প্রসঙ্গটি, সেটি ছিল আজকের মূলত বিভিন্ন টেলিভিশনের যে সংবাদের প্রধান শিরোনাম। সেগুলো আমরা যেটি সবচেয়ে বেশি আলোচিত সেই আলোচনার বিষয় নিয়ে আমরা শুরু করতে চাই। একটা প্রতীক্ষার হয়তো অবসান হতে যাচ্ছে, সেটি হচ্ছে যে আমরা যেটি দেখতে পেয়েছি সেটি সালাউদ্দিন এবং মুজাহিদের যে ফাঁসির যে রায়, ফাঁসির যে দণ্ড, সেটি প্রক্রিয়ার হয়তোবা সামান্য কিছু বাকি রয়েছে এবং সেই দণ্ডে দণ্ডিত তারা হতে যাচ্ছেন। এবং এটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রকাশিত হয়েছে। আমরা আমাদের বাংলা ভিশনে দেখেছি চট্টগ্রাম, ফরিদপুরে সেখানে আনন্দ মিছিল হয়েছে, গণজাগরণ মঞ্চ আনন্দ মিছিল করেছে। আমাদের প্রফেসর আনোয়ার স্যার আছেন এবং সেখানে সেই আদেশের পরপর তিনিও সেখানে উপস্থিত ছিলেন, তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এই দুটি ফাঁসির আদেশ দণ্ড যেটি কার্যকারিতার দিকে একেবারে শেষ অপেক্ষায় রয়েছে, এটি নিয়ে আপনার বিশ্লেষণ কি? এটা তো সারা দেশের মানুষ অধীর আগ্রহে এটার জন্য অপেক্ষা করছে এবং এখন তো কিছু আইনি প্রক্রিয়া হয়তো এখন আছে কিছু বাকি, তারপরে হয়তো এই যে সাজাটা হয়েছে সেটা বাস্তবায়িত হবে এবং এটা সারা দেশের মানুষই কিন্তু খুশি, দেশের সাধারণ মানুষ। এবং এরা হচ্ছে সবচেয়ে ঘৃণিত এই দুইজন লোক, যাদের ফাঁসির আদেশ হয়েছে, সবচেয়ে ঘৃণিত লোক। তারা যে বর্বরতা চালিয়েছে, নিষ্ঠুরতা চালিয়েছে, শুধুমাত্র সেই স্বাধীনতা সংগ্রাম, মুক্তি সংগ্রামের সময় না, পরবর্তীতেও তাদের যে আচার আচরণ তা ছিল খুবই জঘন্য ধরনের আর কি। সেই কারণে এদের যে শাস্তি হচ্ছে এটা সারা দেশের মানুষ তাদের স্বস্তি অনুভব করছে এবং আমরা আশা করব যে এটা দ্রুত কার্যকরী হোক। কিন্তু আন্তর্জাতিকভাবে এবং দেশীয়ভাবে নানান রকম এটার বিরুদ্ধে নানান রকম প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা হচ্ছে। নানানভাবে ফেসবুকেও প্রচারণা হয়েছে, সর্বশেষ এই স্ক্যান কপি টপি দিয়ে দেওয়া হয়েছে, যে সাক্ষী যারা সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে দিয়েছিল সেগুলি ফেসবুকেও এসেছিল। তো এইভাবে নানানভাবে প্রচারণা চালানো হচ্ছে আর কি, ব্যাপকভাবে প্রচারণা চালানো হচ্ছে এবং নানান চেষ্টা হচ্ছে, সেটা সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। জি, আমরা ফেসবুক এবং এই যে সালাউদ্দিন কাদের চৌধুরীর সাক্ষীর যে প্রসঙ্গ আসছে সে প্রসঙ্গে একটুখানি আপনার সাথে বলি। আমরা দেখেছি যে খন্দকার মাহবুব, যিনি সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ছিলেন, তিনি বলেছেন যে তাকে নির্দোষ প্রমাণ করার জন্য পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে তার ডিগ্রি সার্টিফিকেট আদালতে উপস্থাপন করা হয়েছে। যদিও বিচারক আদালতে সেটি উপস্থাপন করা হয়নি। এই কতগুলি এফিডেভিট দাখিল করা হয়েছে। পাকিস্তানের বর্তমানে কিছু নামি দামি ব্যক্তিকেও সেখানে সংযুক্ত করা হয়েছে সাক্ষী হিসেবে। তো এই যে তারা বলছেন যে তাদের সহপাঠী ছিলেন সেই সময়, যেটি তিনি বলার চেষ্টা করেছেন এবং সবশেষ তিনি বলেছেন এখন বিচারের একমাত্র জায়গা হচ্ছে কি আল্লাহর কাছে প্রার্থনা করা। এই বিষয়টাও দেখুন যে আমাদের যে মাননীয় প্রধান বিচারপতি, আমি সেই সময়টাই ছিলাম, যে রায়ের যে তার যে আপিল যে খারিজ করা হলো, সে রিভিউ যে খারিজ করা হলো, এটার আগেই তিনি সব একটা কথা বললেন, যে এটার কথা একটু উল্লেখ করলেন, এই যে তার যে সার্টিফিকেটের কথা, এবং সেটাতে কিন্তু তিনি সংশয় প্রকাশ করলেন। এবং পরে আমি দেখেছি টেলিভিশনের পর্দায় যেভাবে এটা হাজির করা হয়েছে, এটা যে এটা
যে খুবই সম্ভবত এটা জাল একটা বিষয়ে উপস্থান, এটা কিন্তু কোর্টের নজর এড়ায়নি। আর তার যে পাকিস্তানের যে বেশ বিখ্যাত কিছু মানুষজন তার পক্ষে সাক্ষী দিতে চাইলেন, এদের পরিচয় যদি আমরা দেখি, এরা হচ্ছে একেবারে পাকিস্তানের যে সেনাবাহিনী তাদের সাথে খুবই ঘনিষ্ঠ জনেরা, এবং এটাও ধারণা করা যায় যে পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থাটি আছে আইএসআই, তাদের সাথেও এদের যোগাযোগ আছে। আর এই সালাউদ্দিন কাদের চৌধুরী কিন্তু সে একটা ভিন্ন কারণেও তার প্রতি আলাদা নজর সবার পড়েছে, যে বিভিন্ন সময়ে ধারণা করা হয়েছে যে পাকিস্তানের খুবই ঘনিষ্ঠ লোক, যেমন ওআইসির মহাসচিব পদে যখন তার যাওয়ার কথা, সেই সময় পাকিস্তান একেবারে তাকে নিরঙ্কুশ সমর্থন দিয়েছিল এবং বিএনপির পক্ষ থেকে তাকে প্রমোট করা হয়েছিল। এখন আর আইএসআইয়ের সাথে তার একটা সংযোগের কথা বহুদিন থেকে আমরা শুনেছি, আর তার খুবই শক্তিশালী লবি বাইরে আছে। সে সাক্ষী দিয়ে কি প্রমাণ করার চেষ্টা করেছিল, যেটি বলার চেষ্টা করে যে এটা সেই সময় সালাউদ্দিন কাদের চৌধুরী এখানে ছিলেন না। আচ্ছা, তিনি ছিলেন সেই পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন, সুতরাং যে সময়ের কথা বলা হচ্ছে এবং অভিযোগ তোলা হচ্ছে, সেই সময় তিনি পূর্ব পাকিস্তানেই ছিলেন না, এটাই বলা হচ্ছে। কিন্তু যাদেরকে এখানে নিয়ে আসা হচ্ছে, এটার মধ্য দিয়ে আবার অন্যদিকে আরেকটা বিষয়ের দিকেও নজর পড়েছে, সেটা হলো যে এখনো পর্যন্ত এই সালাউদ্দিন কাদের চৌধুরীকে বাঁচাবার জন্যে পাকিস্তান এবং পাকিস্তানের রাষ্ট্র এবং সেখানকার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা খুবই তৎপর। সুতরাং এটাও তারা কি আমাদের সরকারের কাছে কোনো অনুরোধ করেছে বা তৎপরতা কি অফিশিয়ালি? তৎপরতা যেমন তাদের নাম বলা হয়েছে এবং তারা তো অস্বীকার করে না যে তারা সাক্ষী দেবেন না, এটা কোর্ট সেটা খারিজ করে দিয়েছে যে আমরা এটা গ্রহণ করব না। কিন্তু বাস্তব সত্য হলো যে তারা এটাতে সক্রিয় ছিল এবং তারা চেয়েছে সাক্ষী দিতে। আবার এছাড়াও দেখুন যেটা আমাদের মঞ্জুরুল হাসান খান বললেন, যে এই যে বিচার, এটাকে বানচাল করবার জন্য যে বিভিন্নমুখী ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র কিন্তু আজকে গতকাল সকাল 8টার সময় এই যে দিনাজপুরে একজন পাদ্রী, একজন সেই ইতালির থেকে 25 বছর আগে এই ভদ্রলোক এসেছেন, একটা গ্রামে থাকছেন এবং সাধারণ মানুষের জন্য কাজ করছেন, তার উপর আক্রমণ, এবং এই ধরনের আক্রমণ আমরা আগেও দেখলাম কয়েকটা, আরও নানামুখী ষড়যন্ত্র, এইগুলো মোকাবেলা করেই কিন্তু শেষ পর্যন্ত এই রায়টি হয়েছে। এবং সে কারণেও আগের যে রায়গুলো এবং সেখানে যে দণ্ড কার্যকর হয়েছে, তার থেকে এই দুজনের ব্যাপারে সাকা এবং মুজাহিদও, যেহেতু সে হচ্ছে একজন জামাতের একজন শীর্ষ নেতা, তাদের সেক্রেটারি জেনারেল, শুধু তাই নয়, পাকিস্তান যখন সারেন্ডার করে যাচ্ছে তখনও সে সক্রিয় এবং আমাদের বুদ্ধিজীবী হত্যার অন্যতম হোতা সে। সুতরাং এই দুজন, এবং তাদের অধ্যত্ব আমরা দেখেছি যে মুজাহিদ, তিনি বলেছেন, আজকেও দেখানো হয়েছে বিভিন্ন সময়ে, যে বাংলাদেশে কোনো যুদ্ধ অপরাধী নাই। এই যে কথাটা বলে দেওয়া, যে কোনো, এবং তার যেটাকে বলে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে মুখাবয়ব, এবং সেটা সালাউদ্দিন কাদেরও, সেগুলো আমরা দেখেছি। সুতরাং সেই জন্যেই উনি যথার্থই বলেছেন যে মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, মানুষ আনন্দিত হয়েছে, আপামর জনসাধারণ খুশি হয়েছে। সেই স্বস্তির যে কথা আপনারা বলছেন, সেই স্বস্তি যাতে সব দিকে বজায় থাকে, সব ধরনের রাজনৈতিক ঐক্য বজায়ের মধ্যে দিয়ে শুধু যুদ্ধ অপরাধীদের বিচার নয়, সকল প্রক্রিয়া যাতে অব্যাহত থাকে, সেটি আমরা প্রত্যাশা করি। আমরা একটু এই বিষয়কে কেন্দ্র করি, মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে সংসদে বলেছিলেন যে আমরা হয়তো ইন্টারনেট সুবিধাগুলো বা আমাদের অ্যাপস যেগুলো রয়েছে, ভাইবার, তারপর অন্য যে অ্যাপসগুলো রয়েছে, সেগুলি বন্ধ করার কথা তিনি একটা ইঙ্গিত দিয়েছিলেন এবং সেটি বলেছিলেন যে কল্যাণের জন্যই করবেন, সেটি বলেছিলেন। সেটা আজকে সেটি ঘটেছে, 1.5 ঘন্টা প্রায় ইন্টারনেট বন্ধ ছিল। এখনো পর্যন্ত যে ফেসবুক, ভাইবার এবং হোয়াটসঅ্যাপগুলো বন্ধ রয়েছে, এগুলি নিরাপত্তার খাতিরে করা হয়েছে। এখন এই প্রযুক্তির এই সময় নিশ্চয়ই সরকারের সিদ্ধান্ত আছে বা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এটি করা হয়েছে, কিন্তু এখন তো আমরা ক্লাসরুমের অনেক পড়াও কিন্তু ছেলে মেয়েদেরকে এই ধরনের প্রযুক্তির মধ্যে দিয়ে দেওয়া হয়, স্কুল বন্ধ থাকলে সেখানে দেওয়া হয়। আমরা যারা এই সেবা ভোগ করে আসছি তারাও এই ধরনের সেবা ভোগ করে। তো এইটাকে বন্ধ করে রেখে কি আমরা আমাদের এই সন্ত্রাস নির্মূল করার চেষ্টা করব, নাকি না আমরা একটা জাতীয় ঐক্য, জাতীয় সংলাপ বা সকলে মিলে একটা আলোচনার মধ্যে দিয়ে আমরা এটা চেষ্টা করলে ভালো হবে? আমার জানা নেই যে ইমিডিয়েট কি কারণে সরকার এটা বন্ধ করেছে, হয়তো কোনো কারণ আছে, কিন্তু আমার মনে হয় না যে খুব দীর্ঘ সময় ধরে এগুলি বন্ধ করে রাখলে খুব একটা লাভ হবে। কেননা নানানভাবে অন্যভাবেও কমিউনিকেশন হতে পারে, মোবাইলের মাধ্যমে কমিউনিকেশন হতে পারে, নানানভাবে কমিউনিকেশন হতে পারে, সেই কমিউনিকেশন তো বন্ধ করা যাবে না। আর এটা শেষ পর্যন্ত ভালো হয় না, কেননা এটার অনেক খারাপ দিক আছে ঠিকই, এই ফেসবুক বলেন, এই বুক, কিন্তু আর তার ভালো দিকও আছে।
এই যে আজকে ফাঁসি হচ্ছে, শাস্তি হচ্ছে, সেটা সবাই জানছে, সবাই রাস্তায় নামছে, সেটাও তো একটা ঘটনা আর কি। ফাঁসির বিরুদ্ধে যেমন প্রচারণা হচ্ছে, পক্ষ ঠিক তেমন প্রচারণা পক্ষেও প্রচারণা, তো ব্যাপক প্রচারণা আছে আর কি, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। আর আমরা দেখেছি যে এই যে ফ্রান্সে ঘটনা ঘটলো, সেই সব ঘটনার মধ্যেও কিন্তু এই ধরনের ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়নি, তাতে খুব একটা, এবং ওখানে তো ইন্টারনেটটা আরো বেশি ইউজ করে, বিশেষ করে এই জঙ্গিরা, তারা তো এইটার ব্যাপারে খুব এক্সপার্ট, এবং সেটাতে ইউজ করে, সেটা দিয়ে তাদের নানান রকম ঘোষণা দেয়, তাদের থ্রেট দেয়, নানানভাবে নানান বক্তব্য দেয়, কিন্তু সেখানে কিন্তু এগুলি বন্ধ করতে আমরা দেখি না। যে এটা আমার মনে হয় আলটিমেটলি এটা বন্ধ করলে কাজ হবে না, সরকারকে আরো সুনির্দিষ্টভাবে কিছু ব্যবস্থা নিতে হবে, যাতে এই ইন্টারনেট ইত্যাদি ইউজ করে এই আমাদের যারা শত্রুপক্ষ তারা বা গণদুশ্মন যারা, তারা যাতে এটাকে খারাপভাবে ব্যবহার করতে না পারে, সেই জন্য অন্যরকম ব্যবস্থা নিতে হবে দীর্ঘ সময় ধরে। এটা আর দীর্ঘ সময় বন্ধ থাকবেও না, ছেড়ে দেবে, নিশ্চয়ই কিন্তু কিছুদিনের এটা মধ্যে হয়তো বা খুব এটা একটা ভালো মেথড বলে আমার মনে হয় না আর কি। জি, আমরা যেটা একটু বলার চেষ্টা করেছিলাম, যদিও মঞ্জু ভাই ব্যাখ্যা করেছেন এটা দীর্ঘ সময় তো বন্ধ রাখবে না বলে প্রত্যাশা করছেন। আমরা যেটা ভাবি যে নিশ্চয়ই এই যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে, বিচারিক প্রক্রিয়ার মধ্যে সবকিছু সুসম্পন্ন হতে যাচ্ছে, হচ্ছে, এটি তো একটি বিষয় আমরা উল্লেখ করলাম। কিন্তু আমরা দেশের মধ্যে যে জঙ্গি তৎপরতা, আইএস নাই আমরা বলছি, বা মানুষের মধ্যে উগ্রবাদী মনোভাব, এই জায়গাটাকে যদি আমরা অ্যাড্রেস করতে চাই, তাহলে সকল পক্ষের একটা ঐক্যের দরকার আছে কিনা, এবং সেই ঐক্যের জন্য যেটি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এবং আজকে সংসদ দ্বারা জাতীয় পার্টি রয়েছে বা অন্য অন্য যারা বাম দলগুলো রয়েছে, এই সকলের মধ্যে একটা সংলাপ, আলোচনা, একটা বোঝাপড়া, এটির কতখানি গুরুত্ব আপনি মনে করছেন? না, আমি তো মনে করি এটার যথেষ্টই গুরুত্ব আছে। কারণ এই যে জঙ্গিবাদ কিংবা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যদি সবাইকে একযোগে দাঁড়াতে হয়, সেটা জন্য শুধুমাত্র আমাদের রাষ্ট্র কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের তৎপরতাই যথেষ্ট নয়। এমনকি আমরা এটাও দেখছি যে সেই রাষ্ট্রের ভেতরে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরেও কিন্তু সেই শক্তির, অশুভ শক্তির তাদের এজেন্টরা আছে। এই রকম যখন অবস্থা, তখন জাতীয় ঐক্যের গুরুত্ব আছে, এবং সেই জাতীয় ঐক্যের জন্য যেটা যেটা প্রয়োজন, মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে বেগম খালেদা জিয়া যখন আলোচনার কথা বললেন এবং জাতীয় ঐক্যের কথা বললেন, তখন মাননীয় প্রধানমন্ত্রী কথাও বললেন যে ঠিক আছে, তিনি বলুন তাহলে যে তিনি এই যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে আছেন, এবং জামাতের ব্যাপারে সুস্পষ্ট তার অবস্থানটি পরিষ্কার করুন। এটার মধ্য দিয়ে কিন্তু একেবারে খারিজ করে দেওয়া হয়নি সেটা। এর সাথে একটু যুক্ত করেছিলেন তিনি, বিচার প্রক্রিয়া স্বচ্ছ হচ্ছে, সেটিও তাকে বলতে হবে, এটি বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, জি জি, এইগুলো তো আমার মনে হয় সেদিকেই কিন্তু যাচ্ছে। এবং যেমন এই যে বিচারটি, যেখানে সালাউদ্দিন কাদের চৌধুরী তাদের একদম জাতীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য, এবং তিনি বেগম খালেদা জিয়ার একজন অ্যাডভাইজার ছিলেন, সেখানে এই দণ্ডটির পরে কিন্তু বিএনপি এ ব্যাপারে কোনো মতামত দেয়নি, অফিসিয়ালি কোনো মতামত দেয়নি। যদিও জামাত সেখানে আজকে কিন্তু তারা হরতাল ডেকেছে, একটা কাগজ দিয়ে দিল, হরতাল ডেকে দিয়েছে। সুতরাং এইসব ক্ষেত্রে যে ওই যে একটা জাতীয় ঐক্যের জন্য একটা ন্যূনতম একটা অবস্থান আমাদের দরকার। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি অনেক রক্তক্ষয়ের বিনিময়ে, আমাদের একটা সংবিধান আছে, আমাদের কতগুলো মৌল নীতি আছে, এগুলোর ব্যাপারে আমাদের যে আস্থা আছে, আমাদের বিশ্বাস আছে, আমরা এই কতগুলো বিষয়ে যদি হয়ে যায়, তাহলে সেখানে এই ধরনের একটা জাতীয় ঐক্য গড়ে তোলা আমার মনে হয় কঠিন হবে না। আমরা সেই পথে আমাদের যেতে হবে, এবং সেটা দরকার বলে মনে করছি। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, তবে যেটি অধ্যাপক আনোয়ার। দর্শক, আরেকবার স্বাগত প্রাণফুটে নিউজের বিরোধী অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের দুজন প্রিয় অতিথি নিয়ে আবার আপনাদের কাছে এসেছি। আমরা একটু বাংলাদেশের আরেকটি প্রসঙ্গ, বেশ কয়েকদিন আগে সেটি ছিল আমাদের সংসদ বনাম টিআইবি, সেই আলোচনায় আসি। যদিও সেটি নিয়ে আমাদের সংসদের থেকে সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান সুনীল সেনগুপ্ত যেটি বলেছেন, সেটি হচ্ছে যে পুতুল নাচের নাট্যশালা বলার কারণে তাদেরকে ক্ষমা চাওয়ার যেটি বলা হয়েছিল, তারা সেই সময় পার হয়ে গিয়েছে, সেটি তারা চাননি। তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের কারণেই বলা হচ্ছে ক্ষমা না চাওয়াতে তাদের যে নিবন্ধন রয়েছে সেটি বাতিলের সুপারিশ করা হবে বলে তিনি বলেছেন। তো এই যে সংসদকে নিয়ে আলোচনা করা বা সমালোচনা করা বা তাদেরকে নিয়ে মন্তব্য করার কারণে এই ধরনের ঘটনা ঘটতে বা নিবন্ধন বাতিল হলে, টিআইবিটা আন্তর্জাতিক একটি গবেষণা প্রতিষ্ঠান, তো সেক্ষেত্রে এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? শুধু তো সংসদ নিয়ে কথা বলেছে এই জন্য না, এর আগেও টিআইবির বিরুদ্ধে সরকার
খুবই ক্ষিপ্ত ছিল মনে হয় আর কি। তারা এখানে যে বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে যে সমস্ত মানে ঘাটতিগুলি আছে, যে সমস্যাগুলি আছে সেগুলি সম্পর্কে তুলে ধরেছে, বাংলাদেশের দুর্নীতির চিত্র তুলে ধরেছে, এগুলি নিয়ে সরকার কিছুটা ক্ষিপ্ত আছে। কিন্তু এত ক্ষিপ্ত হওয়ার কারণ তো আমি বুঝি না আর কি। যে তারা বলেছে কিছু, তারা স্ট্যাটিস্টিক্স তাদের মতো করে তারা জোগাড় করেছে, সেটা দিয়ে বলেছে। সেটার জন্য একেবারে বিএনপির অঙ্গ সংগঠন এগুলি বলা। তো যখন আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় ছিল তখন বিএনপি তো মনে করতো তারেক জিয়া একই ভাষায় টিআইবির সমালোচনা করেছে এবং তাদেরকে ওই একই ধরনের কথা বলেছে যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। তো এগুলি ব্যাপার হচ্ছে আমাদের এখানে সমালোচনা সবাই সহ্য করতে পারে না আর কি। এটা একটা বড় সমস্যা হয়ে গেছে। সমালোচনা তো থাকবেই, তবে সমালোচনা সেটাও একটা লিমিটের মধ্যে থাকা দরকার। কথাবার্তা, বিশেষ করে সংসদ সম্পর্কে যখন কথাবার্তা বলা হয় তখন তো হিসাব করে বলা উচিত। কেন সংসদ একটা নির্বাচিত সংস্থা, এটা বাংলাদেশকে পরিচালনা করে, বাংলাদেশের আইন প্রণয়ন করে এবং এই সংস্থাকে জনগণের প্রতিনিধি সেখানে আছে আর কি। সেই সংস্থাকে এইভাবে বলাটা ঠিক না। যদিও এই সংসদ সম্পর্কে নানান প্রশ্ন আছে, যে প্রকৃত ভোটে সেটা নির্বাচিত হয়নি সেগুলি প্রশ্ন আছে, সেটা থাকতে পারে, কিন্তু তারপরেও তো সংসদ এটা, সেই সম্পর্কে একটু হিসাব করে কথা তো বলাই উচিত। কিন্তু এত সরকার এত ক্ষিপ্ত হওয়ার যুক্তি আমি খুঁজে পাই না আর কি। জি স্যার, যেটির কথা বলছিলাম টিআইবি নিয়ে যে মন্তব্য, সেটি যদি হ্যাঁ, একটু ওইটা ওই আমি ওভাবেই বলবো যে অনেক সময় হয়তো একটু সীমা অতিক্রম করে যায়। যেমন যারা এনজিওগুলো, তারা দুর্নীতি নিয়ে নানা সময়ে নানা তথ্য দেন, সেগুলো হয়তো মানুষ গ্রহণও করে এবং সেটার গুরুত্ব আছে। কিন্তু একেবারে সংসদ নিয়ে তাদের একেবারে বলে ফেলা যে এটা একটা পুতুল নাচের কি যেন কথাটা, নাট্যশালা। নাট্যশালা। তো এগুলো সাধারণত এই যে রেটরিকগুলো, এগুলো সাধারণত হয় রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়। সেটা যখন একটা এনজিও এটা বলে, তখন সেটা যারা সংসদে আছেন তাদেরকে এটা শুধু তাদেরকে যথেষ্ট ক্ষুব্ধ করবে এবং তারই প্রতিক্রিয়া হয়েছে আমার কাছে মনে হয়। এবং এ ব্যাপারে টিআইবির কিন্তু সাবধান হতে হবে। আর টিআইবির নিজেরও স্বচ্ছতা নিয়ে তাদের আয়ের উৎস কী, এসব বিষয় নিয়েও নানা সময় কথা হয়েছে এবং সেগুলো নিয়ে খুব বেশি সদুত্তর টিআইবির পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে যেটা ভাই বলেছেন যে প্রতিক্রিয়া দেখিয়েছে হয়তো শুধু সংসদ সম্পর্কে মন্তব্য করার কারণেই মুখ্যত এটা হয়েছে। তো এটার একটা নিরসন নিশ্চয়ই হবে। সেক্ষেত্রে স্যার যেটা বলছিলেন যে তাদের যে হিসাব নিকাশ বা অর্থের উৎস যেটা, তো সেটা তো গভর্নমেন্ট ক্লারিফিকেশন চাইতে পারে, সেটা চাক, সেটা জবাব হ্যাঁ, দিবে। না, কিন্তু সেটা না করে যদি বন্ধ করে দেওয়ার একটা প্রক্রিয়া হয়, তাহলে এই টিআইবি তো যেটি বলছিলেন, টিআইবি তো আসলে সব সরকারের সবাই সমালোচনা করেছে। হ্যাঁ, আমার যদিও মনে টিআইবি হয় থেকে যে বলা হচ্ছে এটা একটা ভুল বোঝাবুঝি। আমরা অ্যাডভোকেট সুলতানা কামালকে একটা প্রেস নোট দেখেছি, ভুল বোঝাবুঝি হয়েছে। তারা সংসদ সদস্য এবং সংসদকে আরো বেশি প্রাণচাঞ্চল্য করার জন্য হয়তো তারা বলেছেন বলে এটা বলেছেন। তো এখানে এই বন্ধ করা যুক্তিযুক্ত কিনা, বা সেই সাথে একটা একটা মানে বিষয়টাকে আমরা কিভাবে দেখবো যে বন্ধ হ্যাঁ, এই বিষয়টা আমার মনে হয় আর একটু ভাবনা চিন্তা করেই করতে হবে। একটা বন্ধ করে দেওয়া, একটা নির্বাহী একটা আদেশ দিয়ে সেটা খুব কঠিন কাজ নয়, করে ফেলা যায়, কিন্তু সেটার প্রতিক্রিয়া কী হয় সেটাই তো গুরুত্বপূর্ণ। সুতরাং টিআইবিও তার সীমার মধ্যে থাকবে এবং সেটাই, এবং সংসদও হয়তো সেই শক্ত অবস্থান থেকে কিছুটা মানে পিছিয়ে আসবে, সেরকম একটা অবস্থার মতেই আমরা চাই। যে নিশ্চয়ই সেটা সুষ্ঠু সমাধানক, সেটা আমি চাই। আপনাকে যদি এটা শেষ করতে চাই, আমাদের তো দেখা যাচ্ছে আগামী 5-7, যেহেতু আইনমন্ত্রী বলেছেন যে 7 দিনের যে ফাঁসির সময়টা, সেই সময়টা হয়তো নাও লাগতে পারে, বা সেটি খুব একটা বেশি আইনগত এমন বিধান নেই, সেটি বলেছেন। আমরা হয়তো বা এটা শেষ করলাম, কিন্তু বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি যেটি চলছে, একটি দল বারবার দাবি করছে যে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, এই যে গণগ্রেপ্তার হচ্ছে, তারা কথা বলতে পারছে না, তারা কোনো মিছিল মিটিং করতে পারছে না। এর নিরসনে আমাদের কি করণীয় হচ্ছে, যদি ছোট্ট করে আপনি শেষ করেন বিষয় বলে। না, একটা হচ্ছে যে সরকারের মধ্যে থেকে যে তথ্য দেওয়া হচ্ছে যে উন্নয়নের জন্য আজকে গণতন্ত্রকে সীমিত করে ফেলতে হবে, এটা ঠিক তথ্য না। গণতন্ত্র হলেই আমাদের দেশে উন্নয়ন হবে। আমাদের দেশে
সাম্প্রতিককালে যে গণতান্ত্রিক ব্যবস্থা কিছুটা আমরা চালু করতে পেরেছিলাম, সেই কারণেই উন্নয়ন করে আজকে এই অবস্থায় আমরা আসতে পেরেছি। কাজে গণতন্ত্রটা নিশ্চিত করা প্রয়োজন আর কি, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা প্রয়োজন। কিন্তু গণতান্ত্রিক অধিকার মানে হচ্ছে বিএনপি জামাত যে নাশকতা করেছে সেগুলি কিন্তু গণতান্ত্রিক অধিকার নয়, তাদেরকে দমন করাটাও কিন্তু এটা গণতন্ত্রেরই কর্তব্য। দুষ্টের দমন এবং শিষ্টের পালন এটাও গণতন্ত্রের কর্তব্য। গণতন্ত্রকে আমাদের এইভাবেই দেখা উচিত। এবং এখন আরো এই বিষয়ে আরো সতর্ক হওয়া উচিত যে বাংলাদেশে একটা চরম মানে ষড়যন্ত্র হচ্ছে। আনোয়ার ভাই যেটা বললেন আর কি খুবই কারেক্টলি, যে এই সময় একটা জাতীয় ঐক্য কিন্তু আমাদের গড়ে তোলা দরকার এবং সেখানে আমাদের সবসময় খেয়াল করা দরকার, যেটা প্রধানমন্ত্রী বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে তারা যে কোনো সময় হামলে পড়তে পারে, বিদেশি শক্তি তারা একটা ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে এবং সেটা আমরা নানানভাবে কিন্তু টের পাচ্ছি। এবং এই ষড়যন্ত্র কিন্তু গ্লোবাল যে কনস্পিরেসি, আমেরিকানদের সাম্রাজ্যবাদী শক্তির যে গ্লোবাল কনস্পিরেসি তারই কিন্তু পার্ট। এবং সেটার ঘটনা আমরা প্যারিসে দেখেছি এবং বিভিন্ন জায়গায় ঘটেছি। সেখানেও কিন্তু দেখেন ইউরোপে এই ঘটনা ঘটার পরে সেখানে কিন্তু আবার ইউনিটির কথা উঠেছে, যে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসকে, জঙ্গিবাদকে মোকাবেলা করব। আজকে আমাদের এখানেও কিন্তু এই ধরনের একটা ঐক্য আমাদের হওয়া দরকার জঙ্গিবাদ মোকাবেলা করার জন্য। জি, ধন্যবাদ জানাচ্ছি দুজনকেই। স্যার, আপনাকে হয়তো আরো কিছু বলার সুযোগ থাকলে দেওয়া যেত, সময়ের অভাব। দর্শক, আমরা যে বিষয়টি একটি প্রমাণিত সত্য, সেটি হচ্ছে বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা ঐক্যমতের দরকার, একটি সংলাপের দরকার, একটা আলোচনার দরকার। তবে এটিও সঠিক, যাদের সাথে সংলাপ অনুষ্ঠিত হবে তাদের সকল পক্ষ যাতে একটা সমঝোতার পথ বেছে নেয়, তারা যাতে একে অপরের প্রতি যে বিদ্বেষমূলক আচরণ সে জায়গাতে সরে আসে। দর্শক, প্রাণফোটা নিউজ এন্ড ভিউজ এই পর্যন্তই। আগামীকাল একই সময় দেখাবো অন্য কোনো অতিথির সাথে। দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে মিলে ভীষণ ভালো থাকুন।